তাহলে উনি সংসার চালাবেন কীভাবে, খাবেন কীভাবে, খাবেন কি, ওনার গাড়ির পেট্রোলের খরচ কে দিবে? তাহলে এই আয়টা কেন দেখানো হলো? তাহলে কি হলো আপনি হিসাবটা দেখেন। তাহলে কি ওনার গাড়ির খরচ অন্য একজন দেয়? তা পার্টি দেয়? যদি পার্টি দেয় তাহলে পার্টি যখন নাকি ইলেকশন কমিশন নিজের আয় ব্যয়ের হিসাব দেখায়, তখন পার্টিকে এই হিসাবটা দেখায় আমি দলীয় চেয়ারম্যানের জন্য এত টাকা খরচ করি? অথবা পার্টি কি পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকে যে তোমরা যে আমাকে টাকাটা দিয়েছো এই টাকাটা আমি এইভাবে খরচ করেছি? থাকে? থাকে না। তাহলে কীভাবে হয়? তাহলে ওনাকে কি দিলে এই বাসাটা কোনো একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি দিয়েছেন? কেন দিয়েছেন? কি পাওয়ার জন্য দিয়েছেন? ওবায়দুল কাদেরের 34 লাখ টাকা দামে ঘড়ি ছিল, ওনাকে নাকি ওনার কেউ উপহার দিয়েছেন। উপহার দিয়েছেন এটুকু বলেছে, কিন্তু উপহারের বিনিময়ে উনি কী পেয়েছেন তা উনি আর বলেন নাই। তো আমাদের মনে তো সন্দেহ থাকবে, ব্যবসায়ীরা কখনো বিনা লাভে কিছু করে না, কাউকে কিছু দেয় না, তারা ইনভেস্ট করে। তাহলে কী দেয় হলো অবস্থাটা? তো এইগুলি কী হয় জানেন, পলিটিক্যাল লিডারদের ব্যাপারে আমার যেটা ধারণা, যেমন আপনার উল্টা দিকে আমি ইয়েটা বলে নিই, একটু শফিকুর রহমান সাহেব কথা বলে নিই। ওনার 3,60,000 টাকা, মানে প্রতি মাসে ওনার ইনকাম 30,000 টাকা, ওনার মাসিক ইনকাম 30,000 টাকা। ওনার পেশা কি? চিকিৎসক। চিকিৎসা ওনার পেশা। তো চিকিৎসক যদি উনি পেশাগতভাবে চিকিৎসক হন তো ওনার চেম্বার কই? এগুলো তো প্রশ্ন। আর 30,000 টাকা উনি কীভাবে চলেন? ওনারটা হইতে পারে, ওনার দল ওইভাবে টাকা দেয়, ওনার দল কিন্তু ওনার দলের যারা রক্ষণ অথবা কর্মী এদের কিন্তু পেমেন্ট করে, তারা ওটা দেয়। কিন্তু এই দলগুলি কীভাবে দেয়? আবার ধরেন আমি আরও কতগুলি কথা বলি আপনাকে, এখন তো 10টা বিষয় উল্লেখ করতে হয়। তো ওখানে পেশার একটা ঘর আছে না, পেশাটা কি? আমি না বেশ র্যান্ডমলি বেশ কয়েকটা হলফনামা আজকে ডাউনলোড করে দেখলাম। তো পেশা, নিজের পেশা দিতে হয়, নিজের পূর্ববর্তী পেশা দিতে হয়, এবং স্ত্রীর পেশা দিতে হয়, স্ত্রী অথবা স্বামী যেই হোক, স্পাউসের পেশা দিতে হয়, এবং তার পূর্ববর্তী পেশা দিতে হয়। কিন্তু কোনো পেশায় আমি পলিটিক্স পেলাম না, রাজনীতিবিদ পেলাম না। সে যে পেশাগতভাবে পলিটিশিয়ান এটা কেউ বলে না। সবার পেশা কি? হয় ডাক্তার, চিকিৎসক, নয় সে আপনার ব্যবসায়ী, নাহলে মৎস্য ব্যবসায়ী, নাহলে কৃষিকাজ করে। যে কৃষিকাজ করে সে লাঙ্গল ধরতে পারবে? আবার অনেকে দেখলাম পরামর্শক। আমাদের নাহিদ ইসলাম সাহেব উনি হলো পরামর্শক। উনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এবং স্নাতক পাশ করে উনি পরামর্শক হয়েছেন। কিছুদিন আগে কিন্তু এই লোক চাকরির জন্য আন্দোলন করছে, এখন সে পরামর্শক হয়ে গেল। পরামর্শক হয়ে সে 16 লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল। কী পরামর্শক উনি? ধরেন উনি একসময় উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকার কারণে ওনার সচিবালয়ে যাওয়া আসা এখন খুব ইজি হয়ে গেছে। এমনকি উনি যমুনাতেও যেতে পারেন। ডক্টর ইউনূস যখন মন খারাপ হয় তখন ওনাকে ডেকে আলাপ সালাপ করেন, তো উনি একটা যাওয়ার ওনার একটা মোটামুটি অ্যাক্সেস আছে। এখন এই লোক যদি পরামর্শক হয়, যার পরামর্শ দিবে, যার পরামর্শক উনি হবেন, সে তো লালে লাল। এইভাবে কি এই টাকা ইনকাম? বিষয়টা কি ভাই? তো পেশা রাজনীতি এটা থাকে না কেন? আমি এনসিপি নিয়ে বলি, বেশি বলতে চাই। রাজনীতি থেকে তাহলে আয়ের উপায়টা কি হবে যদি কারো পেশা রাজনীতি হয়ে থাকে? সেটা তাদের বলতে হবে, এটা আমি বলে দেবো না, আমি তো রাজনীতি করি না। বাট আমি প্রশ্ন করবো, ভাই বুঝান আপনি আমার কেমন করে করলেন আপনি? এনসিপি যখন নাকি প্রথম ক্রাউড ফান্ডিংয়ে গেলো, তারা অনলাইনে একটা ওপেন করলো, অনলাইনে বললো, আমি আমাদের টাকা দিয়েছিলাম ভাই 5,000 টাকা। আমি দিয়েছিলাম এই কারণে না, আমি চাইছি যে এরকম একটা সিস্টেম হোক। আমি গরিব মানুষ পাই নাই বেশি, আমার সিস্টেম আমাকে এরকম একটা সিস্টেম হোক যে এরা জনগণের টাকা নিয়ে চলবে, জনগণের টাকা নিয়ে চললে জনগণের কাছে জবাবদিহি করবে। এটা আমি চাইছিলাম। কয়দিন পরে দেখি যে আমি কয়েকদিন পরে দেখতাম যে ভাই এটা কী হলো কী হলো, পরে জায়গাটা ওপেন হয় না, অনলাইন ওপেনই হয় না। ওপেন না হওয়ার পরে আমি ওদের 2জন লিডারকে বললাম, এমনকি আমি নাহিদ ইসলামকে একদিন বলছি, ভাই এটা ওপেন হয় না কেন? ভাই কি দেখতে হবে কী হয়েছে না হয়েছে, দেখতে দেখতে তো জনগণ এমন দেখাই দিছে, এখন তো জনগণ দেখে আর খামোশ হয়, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে প্রসঙ্গেই আসতে চাই। ধরুন তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে যেহেতু আলাপ হচ্ছিল, তার আয়ের উৎসের সাথে তার যে চলাফেরা বা সেই দায়িত্ব দল নিচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কি আসলে কখনো পরিষ্কার হয় বাংলাদেশে, বা রাজনীতিবিদরা বা দলগুলো আসলে সেই পরিমাণ স্বচ্ছতার দিকে এগোয় কিনা? কোনো দল না। এই যে হলফনামা যারা দিয়েছেন, আমি যদি ভুল, আমার আশা করি আমার ভুল হবে না, একটি হলফনামাও সঠিক তথ্য দেয়নি কোনো প্রার্থী, একজনও না। যেমন হান্নান মাসুদ ব্যবসায়ী, হান্নান সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি ব্যবসা শুরু করেন কবে আমরা কিন্তু জানি না। তিনি নাকি পাজারো জিপে চলেন, যে নানা কথা শুনি এরকম। যে বিশেষ করে আরেকটা জিনিস খুব, যেটা মাসুদ ভাই বললেন যে সবাই খুব কম আয় দেখিয়েছেন। একজন প্রার্থীর আয়ও জীবনযাত্রার সঙ্গে, যেমন ধরুন এখন ঢাকায় একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থাকলে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় যদি কমও ধরি, কিন্তু অধিকাংশ প্রার্থীর আয় লাখের নিচে আমি দেখলাম। আমি আমার বাচ্চাদের বলতেছিলাম যে এরা কী ইলেকশন করবে, এটা আমার চেয়েও আয় কম। একজন আয় বার্ষিক দেখলাম 9 লাখ বা 10 লাখ বা 12, তার মানে 1 লাখ টাকা আয় নাই মাসে, তাহলে কীভাবে চলবে?
এই তো ঢাকা শহর তো এগুলো দিয়ে যাতায়াতই করা যায় না এখন, একজন প্রার্থী তো অনেক যাতায়াত করতে হবে, নানা খরচ আছে, তার অনেক খরচ আছে, মানে সব কিছু একটা মিথ্যাচার দিয়ে ভরা। আমি জানি না আমাদের রাজনীতিতে এই কালচারটি দীর্ঘদিন ধরে গড়ে উঠছে, কিন্তু এটি থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাই না। খুব আশা করেছিলাম, আমার বোন আছেন যে এনসিপি অনেক কিছু ঠিক করবে, কিন্তু এনসিপির চিত্র এখন ভিন্ন। এই যে হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা ইনকাম করেছে, এনসিপির এক নেতার কি বলে এপিএ ছিলেন, পালিয়ে গেছে নাকি শুনেছি, তিনি নাকি 3.5 মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেছে। আর নিশ্চয়ই আপনিও শুনেছেন যে এরকম তো নানা অভিযোগ শুনি। আসলে আমরা হতাশ হতে চাই না, কিন্তু হতাশ হতে হয়। এবার আন্দোলনের পরে আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে এবার নতুন কিছু হবে। যেমন ধরুন 71 যে আমাদের প্রত্যাশা ছিল, স্বাধীনতার পর কিন্তু আমরা পাইনি। তারপর সর্বশেষ যে 90-এর গণ আন্দোলনে ধরি, আমাদের যে প্রত্যাশা ছিল আমরা কিন্তু পাইনি। বাট এইবার আমাদের একটি আশা জন্ম নিয়েছিল যে এই ছেলেরা নতুন কিছু করবে। সবাই নানা কিছুতে জড়িয়ে গেল, আমরা দেখলাম, সেগুলো আমি স্টুডিওতে বলতে চাই না। সুতরাং শুধু হলফনামায় যদি থাকি, আমি এখনও মনে করি একজন প্রার্থীও সঠিক হলফনামা দেননি, একজন না, যত স্বতন্ত্র বলুন। এর পাশাপাশি আরেকটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে নির্বাচনের ব্যয়। সেটা যে কমিশনের আইন অনুযায়ী যতটুকু ব্যয় হওয়ার কথা, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তার চেয়ে বেশ অনেক গুণ বেশি। মানে আমাদের সিস্টেমটাই হচ্ছে কি বলে, যে আপনি যাতে মিথ্যা তথ্য দিতে বাধ্য থাকেন বা মিথ্যা যেভাবে বলা হয় সেভাবে কাজ না করেন, আমাদের সিস্টেমটাই দাঁড়িয়েছে সেরকম। যেমন একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারবে? ভোটার মানে সংখ্যা প্রতি, মানে মাথা প্রতি 10 টাকা, 3 লাখ থাকলে 33 লাখ টাকা। আমি অনেক নির্বাচন দেখেছি, যদিও 15.5 বছর নির্বাচন ছিল না, তারপর তো আমরা ধরেন স্থানীয় সরকার নির্বাচনটি অনেক সময় কিন্তু দলের বাইরে গিয়েও হয়। আমরা দেখেছি আমাদের আত্মীয়স্বজন নির্বাচন করেছে, শেষ দিনই তো অনেক টাকা খরচ হয়, অনেক টাকা প্রতি সেন্টারে। এবং সম্প্রতিকালে যোগ হয়েছিল আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টাকা দিতে হবে তাদের ম্যানেজ করার জন্য। ইভেন আওয়ামী লীগ যে ভোট কারচুপি করেছে, সেই কারচুপি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কেন্দ্রে থাকেন তাদের কিন্তু টাকা দিতে হয়েছে, তাদেরকে ম্যানেজ করতে হয়েছে। তো সেই দিন এখন ধরেন একটি বড় 2টি থানা নিয়ে যে আসন, 2টি উপজেলা নিয়ে যে আসনগুলো, কিন্তু অনেক লোক কেন্দ্র থাকে, 100 থেকে 150 কেন্দ্র থাকে। সেই দিন যদি এক একটি কেন্দ্রে 20,000 টাকা করেও দেয়, 100 কেন্দ্র থেকে 20 লক্ষ টাকা। এর মধ্যে বিশাল চিত্র। এবং আমি একদম প্র্যাকটিক্যাল বলি, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অফিস থাকে, প্রতিদিন আপনাকে হিসাব করে টাকা দিতে হবে। নেতা এসে টাকা নিয়ে যাবেন, যে বাজার যত বড় ওরকম বেশি, বা যে জায়গায় যত বেশি নেতা। সুতরাং এগুলো ফার্স্ট বিষয়। আমি জানি না মানুষকে কেন মিথ্যে কথা বলতে বাধ্য হয়, যদিও হয়তো প্রার্থীরা এত টাকা বলতে চায় না, কিন্তু অনেক টাকা খরচ হয়, একটা নির্বাচন ধরে বহু টাকা খরচ হয়, কিন্তু এর সাথে বাস্তবতার কোনো মিল নেই হলফনামার। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। তাজমুল, আপনার কাছে ফিরে আসতে চাই। নারীদের সংসদে যাওয়া, তাদের সংখ্যা বৃদ্ধি, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে গত 1.5 বছরে। শেষমেশ এখন যে ফলাফল দেখা যাচ্ছে, সেখান থেকে বিএনপির থেকে 10 জন, এনসিপির 3 এবং জামাতের 1 জনও নেই। মোট যতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে সব মিলিয়ে আসলে নারীদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, যেটা আসলে জুলাইয়ে রাস্তায় তারা যে অবদান রেখেছেন তার স্বীকৃতি থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রেই তাদেরকে এগিয়ে নিয়ে আসার যে লড়াইটা, সেটা কি আসলে অনেক বড় ধাক্কা খেলো এর মাধ্যমে? মানে এনসিপি বা নতুন গণ অভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক শক্তি আসার পর তো এই আলোচনাটাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু তারপরেও যতটা হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের পরে সেটা আমরা কেউই করতে পারি নাই। এটা আমাদেরই নানান ধরনের চ্যালেঞ্জ ছিল, ব্যর্থতা, এবং আমাদের যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে নিরুৎসাহিত করেছে এবং বাধা দিয়েছে। আপনি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো দায়িত্ব ছিল এই এক্সাম্পলটা সেট করা, অ্যাটলিস্ট গণ অভ্যুত্থানে, মানে তাদেরকে পুরনো বৈশিষ্ট্য থেকে বের হয়ে তারা যদি নতুন কিছু দেশকে দেখাতে চাইতো, তাদেরও কিন্তু এটা দায়িত্ব ছিল। তারা বরং তো চরমভাবে ব্যর্থ, এবং এনসিপি বা নতুন যে গোষ্ঠীটা এটা নিয়ে সবচেয়ে বেশি সরব ছিল। আমার দুঃখের জায়গা হচ্ছে যে ওই সরবটাকে কিন্তু তারা বাস্তবায়ন তো রূপই দিল না, এক ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দিল যে তাহলে কি তোমরাও খালি মানে ফাঁকা বুলি ছিল কিনা। যখন আপনার মুখের কথায় কাজের মধ্যে বিস্তর ফারাক থাকবে, তখন আপনি আর পুরনোদের থেকে নিজেকে আলাদা করতে পারবেন না, কারণ পুরনোদের তো আমরা তাই দেখে এসেছি। আমি জানি না যে রুমিন আপার আসলে দলীয়ভাবে তার কি সমালোচনা বা আলোচনা, ঠিক খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাকে কেন বহিষ্কার করতে হবে আমি জানি না, ঠিক রাষ্ট্রীয় শোকটা 3 দিন পর যাওয়ার পর কিন্তু এটা হতে পারতো। সো এই ধরনের উদাহরণ
খুব একটা ভালো বার্তা দেয় না আমাদেরকে। ওনার যতটাই ওনার পর্দার আড়ালে ওনার যতই সমালোচনা থাকুক, পর্দার সামনে কিন্তু উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেছে। একইভাবে আমি গণঅভ্যুত্থানের পরে যেসব নারীরা রাজনীতিতে এসেছে তাদের যতটা না দল, যেমন আমি রিজাইন দেওয়ার পর থেকে যে কথাটা সবচেয়ে বেশি শুনছি যে আমি একটা দলের ব্যানারকে ব্যবহার করেছি, করে পরিচিতি পেয়েছি, এরপর হচ্ছে আমি সেলফিশের মতো সরে এসেছি। আমরা কিন্তু এই 9 মাস ব্যানারটাকে নিয়েই কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি। আমি তাজনুবা হয়ে যাইনি, আমি এনসিপির তাজনুবা হয়ে গিয়েছি, আমি এনসিপির কথা বলেছি, আমি তাজনুবার কথা বলিনি। সো আমরা সেই নতুন কথাটা কিন্তু বলেছি। এখন আমরা যখন এটা এস্টাবলিশ করতে পারবো না, এবং ঠিক গণঅভ্যুত্থানের পরের বছরই যেই গণঅভ্যুত্থানে এতগুলো নারীরা অংশ নিয়েছে, জীবন দিয়েছে, এবং বড় টার্নিং পয়েন্ট ছিল সেই 18ই জুলাই মেয়েদের রোকেয়া হল ভেঙে নামাটা। সবাই বলবে যে এরা নামার পরই গণঅভ্যুত্থান সফল হবে, এটা সব বোদ্ধারা ধরে নিয়েছিল। সেখান থেকে তাদের রাজনীতিতে মাইনাস করতে করতে একেবারেই নাই। এরপরে আপনার বড় রাজনৈতিক দলগুলো যে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিবে, সেটা নানান দর কষাকষির মতো, বাজারে দর কষাকষির মতো সেটা গিয়ে থাকলো যে 5% দিবে। এখন সবগুলো রাজনৈতিক দল মিলেও 5% দেয় নাই, 4.27% নারী প্রার্থী মনোনয়ন। এর মধ্যে স্বতন্ত্র অনেকে, যারা স্বতন্ত্র করছে, রুমিন আপা স্বতন্ত্র করছে, কিন্তু তারা তো নিজেদের ব্যক্তি হিসেবে তারা তাদের দলীয় পরিচয়ে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে। তাহলে আপনি যখন তাদেরকে কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারবেন না, আর আপনি মুখে নারী অধিকারের কথা বলবেন, সবচেয়ে ইন্টারেস্টিং 6 কোটি ভোটার হচ্ছে নারী, বাংলাদেশ 52% হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে নারী। তাহলে একটা রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়নই দেয় নাই, এবং এই বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নিয়ে তাদের কি পলিসি, কি চিন্তা, শুধু কর্মঘণ্টা, 5 ঘন্টা, হ্যাঁ ওইটা ছাড়া, এবং এটারও কোনো ভিত্তি নাই, এটাও একটা মানে অবৈজ্ঞানিক এবং একটা অবাস্তব কথা। এটা ছাড়া আপনারা আর কোনো কিছুই দেখাতে পারছেন না, কিন্তু আপনারা সবাই ক্ষমতার যাওয়ার জন্য, রাষ্ট্রে যাওয়ার মূলে যাওয়ার জন্য আপনারা সবাই নিজেরা নিজেদের সাথে যে অল ম্যান শো একদম 100-এ 100 আপনারা এটাকে পারফর্ম করছেন। সো আমার কাছে মনে হয় যে এটাতে তারা তাহলে এক। আমরা যখন নতুন কিছুর কথা বললাম, আমরা এখানেও চরমভাবে ব্যর্থ। কারণ যে কয়টা নারী মুখ গণঅভ্যুত্থানের পরে রাজনীতিতে পরিচিত হয়েছিল, প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে ওই পুরনো সিস্টেমের কাছেই বলি হলো। এবং এখনও এটা ধাক্কা বলবো না, আমি এটা এক ধরনের আমরা যে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা নিজেরাই আসলে প্রতারক হিসেবে মানুষের সামনে প্রমাণিত হলাম যে আমরা মুখে এক কথা বলেছি কিন্তু আমরা কাজে করেছি আরেকটা কথা। একটা লাইন আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করতে চাই। আপনারা সবাই বিরতিতে যাওয়ার আগে যে হলফনামার কথা বলছিলেন, আমরা জানি না যে এইবার যারা সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো যারা ক্ষমতার কাছাকাছি তাদেরকে এই হলফনামা নিয়ে, আমি বিশেষ করে দুদকের কথা বলছি, যে দুদক তাদেরকে কতটুকু প্রশ্ন করে, নাকি যে ক্ষমতা থেকে দূরে যে নতুন তাকে বেশি প্রশ্ন করে, যে ক্ষমতার কাছাকাছি তাকে হলফনামা নিয়ে কোনো প্রশ্ন করে কিনা, বা তার ভুল তথ্য দেওয়ার জন্য, তথ্য গোপন করার জন্য কোনো ব্যবস্থা নেয় কিনা। 2008 সালে শেখ হাসিনার হলফনামায় কিন্তু ভুল তথ্য ছিল, সেটা 2025 সালে এসে দুদক সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাহলে হাসিনা পালিয়ে যাওয়ার পর, সব সর্বনাশ করার পর যখন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটার কোনো দরকার নাই। তাহলে আমরা কিন্তু যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, আমরা এখন দেখতে যাই যে দুদক ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করছে এবং কতটুকু করতে পারছে। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। যে কথা হচ্ছিল যে সংস্কারের আলোচনায় যে কথা রাজনৈতিক দলগুলো দিয়ে আসলো, এই নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে সেটা কেন তারা রাখতে পারছে না? জামাত তো একজনকেও দিল না, এবং তাদের জোটে যে ধর্মভিত্তিক দলগুলো আছে সেগুলোও একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। এর কারণটা কি আসলে? নারী ভোটারদের কাছে টানা, তাদের আস্থা অর্জন করার জন্য কি এর কোনো প্রয়োজন তারা মনে করেন না বলে মনে হয়? নারীকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে না। আর ধর্মভিত্তিক যে দলগুলোর কথা বলেছেন, তারা তো নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। বাংলাদেশে উনি যেটা বললেন, এবং আমরা সবাই জানি যে 6 কোটি ভোটার এবং পুরো জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদেরকে তারা ক্ষমতাবান মনে করে না, তারা কিছু করতে পারে বলেও তারা মনে করে না। আসলে আমাদের তো পুরুষ নিয়ন্ত্রিত সরকার দেশ, অধিকাংশ দেশে এবার সব পুরুষ নিয়ন্ত্রিত। মনে করে যে আমার যদি এই ঘরের পুরুষ লোকটি আমার পরিচিত হয় বা আমার কাছাকাছি থাকে, নারীর ভোটটি আমি ইজিলি পেয়ে যাব, সেসব চিন্তা করে আসলে জামাত এবার অনেক ভালো পলিটিক্স করেছে। হিন্দুদের প্রার্থী দিয়েছে, উপজাতি কাউকে দেয়নি বোধহয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী দেয় নাই। তো তারা আমি দিলে খুশি হতাম, কারণ এতগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার, এটা খুব দরকার ছিল। বিএনপি 10 জন দিয়েছে, আমি মনে করি আরও বেশি দেওয়া হচ্ছিল, আরও বেশি দিলে ভালো হতো। জামাতের কাছে ধর্মীয় সংখ্যালঘুর চেয়েও নারীরা অগুরুত্বপূর্ণ বিষয়টা সেরকম মনে হচ্ছে। তারা একটি ধর্মভিত্তিক দল একদম টোটালি, কিন্তু তারা
সংখ্যালঘুদেরও নমিনেশন দিয়েছে, নারীদের সেখানে দেয়নি, তাহলে অবশ্যই কম গুরুত্বপূর্ণ তারা মনে করছে। এর পাশাপাশি হলফনামা নিয়ে যে প্রসঙ্গটা একটু আগে তাজনুবা যেমন তুললেন, যে ক্ষমতায় যারা থাকেন বা ক্ষমতার কাছাকাছি থাকেন তাদের নিয়ে আসলে রাষ্ট্রের প্রশ্ন করার বা দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে আসলে দুর্নীতি নিয়ন্ত্রণের, সেটার সূত্রপাতটা আসলে কিভাবে হবে তাহলে? আমি তাসনুমার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আসলেই যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি, তাদের সবগুলো হলফনামা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে আমি এখনো মনে করি না। কারণ অনেক জায়গায় এমন স্বতন্ত্র প্রার্থিতা বাতিল হয়েছে, তারা অনেক যে বিদ্রোহী প্রার্থী ছিলেন, এগুলো নিয়ে আমার মনে একটু সন্দেহ আছে যে হয়তো কোনো দলের প্রার্থীকে জেতানোর জন্য এই চেষ্টা করা হয়েছে হয়তো। প্রার্থীদের যাচাই বাছাই নিয়ে জামাত এবং এনসিপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা বলছেন অনেক ক্ষেত্রে খুব তুচ্ছ কারণে প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এবং যাদের প্রার্থিতা এখন পর্যন্ত বাতিল হয়েছে তারা বলছেন যে এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই হয়তো দেখভালের বিষয় বা অনেক ক্ষেত্রে ছোট প্রার্থী কিছু বাদ কি পড়েছে, কোন দল শৈবাল। বিলং করেন সেটি গুরুত্ব পেয়েছে আমার ধারণা। ধরুন একটি বড় দলের প্রার্থী যদি হয়, তিনি যদি বড় মেজর কোনো ভুলও করে থাকেন, হয়তো ইগনোর করেছে, কারণ জানে যে এই দলটি ক্ষমতায় আসলে আমি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারি বা অন্তত রোষানলে না পড়ি। আর যে দলগুলো গুরুত্বপূর্ণ না প্রার্থী হয়েছে, তাদেরকে অতটা কি বলে, তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। কারণ সব মানুষেরই ধারণা, যারা প্রার্থী হয়েছেন বা হবেন, সবারই ধারণা হচ্ছে যদি প্রার্থী কম থাকে আমার জেতার সম্ভাবনা বেশি থাকে। এটি কিন্তু একটা কমন ধারণা। সেই জন্য তারা অনেকে আছেন যে ছোটোখাটো প্রার্থী যারা আছে, তাদের প্রার্থীদের ভালো করে বাছাই করে অনেকের বাতিল হয়েছে, এবং এক্ষেত্রে যারা এগুলো বাছাই করেছেন তারাও পক্ষপাতিত্ব করে থাকতে পারেন। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে নারীদের যে প্রতিনিধিত্ব সে প্রসঙ্গে আসতে চাই। যখন ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল তখন অনেক বিষয় দলগুলোর মধ্যে অনেক বড় ধরনের মতপার্থক্য থাকলেও নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছিল কমিশনের তরফ থেকে, সেগুলোর ব্যাপারে সবাই মোটামুটি একরকম একমত হয়েই সংখ্যাটা কমিয়ে দেওয়ার কথা বললেন শেষ পর্যন্ত, এবং তার চেয়েও কম আসলো যখন মনোনয়নপত্রগুলো দাখিল হচ্ছে। এটার কারণটা আসলে কি? নারী ভোট টানার জন্য কি নারী প্রতিনিধিত্ব